শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সাবরিনা হাসনাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়াও থাকছে বাণিজ্য, ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারা দিনের নিউজ আপডেট। কিশোরী ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও ১৪৪ ধারা বাতিল সহ নতুন ৮ দফা দাবিতে এবারে ৩ পার্বত্য জেলাতেই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্ট। তবে খাগড়াছড়ির বাইরে এর তেমন প্রভাব পড়েনি। এদিকে জরুরি পরিষেবা, মরদেহ সৎকার এবং পর্যটকদের সুবিধার্থে বেলা ১২টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্ট। এতে এই দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর প্রহরায় প্রায় শতাধিক যানবাহন পর্যটক এবং সাধারণ যাত্রীদের সরিয়ে নিয়েছে। তবে ৯টি উপজেলায় যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকা অবরোধ কর্মসূচি চলছে। নতুন করে কোনো সহিংসতা না হলেও এখনও অনেকটাই থমথমে খাগড়াছড়ি, রাঙামাটি খাগড়াছড়ি এবং রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বান্দরবানে অবরোধের কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৩ পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিকেলে খাগড়াছড়ি সদরের সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম। এখানে ব্যাপক ভাঙচুর চালানোর একটা প্রস্তুতি নেওয়া হয়। তো সেখানে আমাদের বিজিবির খুব দ্রুত পদক্ষেপের কারণে এই এলাকায় আমাদের নাশকতা সৃষ্টি করতে তারা সক্ষম হয়নি এবং আমরা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত, এটা আমরা অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হই। তো এই ধারাবাহিকতায় আমাদের বিজিবি কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এর আশেপাশের এলাকায় আমাদের বিজিবির প্রায় 10 প্লাটুন সদস্য মোতায়েন আছে এবং স্ট্যান্ড বাই হিসাবে আরও 4 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং ১৪৪ ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা, দেবীর পূজা এবং ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সকালে চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমী কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এই নবপত্রিকা প্রবেশের আরেকটি নাম হলো কলা বউ স্নান। আজকে থেকে দেবী দর্শন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে মণ্ডপে মণ্ডপে। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তরা আসেন দেবী দুর্গার দর্শনে। এ সময় ঢাকের তালে, উলুধ্বনি এবং শাঁখের আওয়াজ দিয়ে পূজা আনুষ্ঠানিকতা উদযাপন করেন তারা। পুরাণ মতে সপ্তমীতে ভক্তদের কল্যাণ এবং শান্তির আশীর্বাদ নিয়ে হিমালয় নন্দিনী দেবী দুর্গা পূজার পেড়িতে বসেন। দর্শক, মহাসপ্তমী উদযাপনের খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, মণ্ডপে কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন আপনি? সাবরিনা, আজকে কিন্তু দুর্গোৎসবের মহাসপ্তমীতে কিন্তু পূজা মণ্ডপ এবং মন্দিরগুলোতে আসলে দেবী দর্শন এবং আরাধনার মধ্য দিয়ে আসলে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা চলছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আমি বেশ কয়েকটি মন্দির এবং পূজা মণ্ডপে ঘুরেছি দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং মন্দিরে কিন্তু দুর্গোৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং বিকেলের পর থেকে কিন্তু আসলে মন্দিরগুলোতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় বেড়েছে। আমি দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার সব ধরনের মানুষই কিন্তু আসলে পূজা মণ্ডপগুলোতে আসছেন। দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা আছে সে আনুষ্ঠানিকতা তারা উপভোগ করছেন। আমি এখন মূলত রয়েছি বনানী পূজা মণ্ডপে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে মৎস্য পানি সম্পদ উপদেষ্টা এসছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকেও কিন্তু বিশেষ নির্দেশনার পাশাপাশি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে এই দুর্গা উৎসব, যে 5 দিনের যে দুর্গা উৎসবটি রয়েছে সেটি যাতে শেষ হয়। এর পাশাপাশি আমি যদি আরেকটু জানিয়ে রাখি, প্রত্যেকটি মন্দিরে এবং পূজা মণ্ডপে আমি যদি দেখেছি পূজা উৎসবকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে। কাল কিন্তু মহা অষ্টমী, পরের দিন মহানবমী এবং এরপরে কিন্তু মহাদশমীতে আসলে দেবী দর্শনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। রাহাত, ধন্যবাদ আপনাকে।
দর্শক, বনানী মণ্ডপ থেকে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাশরেক রাহাত। আসছে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সহায়তা করবে যুক্তরাজ্য। সিইসির সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টিকে স্বাগত জানান তারা। বলেন, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে কমিশনের সাথে কাজ করতে চান তারা। এদিকে 12:30টার দিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন। পরে সচিব জানান, নির্বাচন সামনে রেখে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন 150 জনের পর্যবেক্ষক প্রতিনিধি দল আসবে। দিন দিন রীতিমতো অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল। দিনে রাতে ছিনতাই আর ডাকাতি যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নির্জন এলাকা আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ঘটছে হত্যার মতো ঘটনাও। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। দ্রুত আরামদায়ক চলাচলের জন্য রাজধানীর সঙ্গে পূর্বাচলের সংযোগকারী আধুনিক সড়ক 300 ফুট। সড়কটি দিনে যেমন নয়নাভিরাম, রাত হলেই ঠিক ততটাই ভয়ঙ্কর। অফিস শেষে স্ত্রীকে সাথে নিয়ে অটোরিকশায় 300 ফুট সড়ক ধরে বাসায় ফিরছিলেন রাকেশ দাস। সন্ধ্যা 7:30টার দিকে কাঞ্চন ব্রিজের কাছের সৌমু মার্কেট এলাকায় 2 ছিনতাইকারী তাদের গতিরোধ করে সবকিছু নিয়ে যায়। পূর্বাচল এলাকায় তৃতীয়বারের মতো এমন ঘটনার শিকার হয়ে নিজের এলাকায় ছাড়তে বাধ্য হন রাকেশ। দা দিয়ে বাড়ি মারে, তারপরে বলতেছে যা আছে সব দিয়ে। তো তারা আমার মোবাইল, মানি ব্যাগ প্রথমে নেয়, বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছি। এখন আমার আমি ঢাকায় বাসা ভাড়া করে থাকি। এদিকে রাতে পূর্বাচলের জিন্দা পার্ক এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা পিঠে এলোপাতাড়ি কুপিয়ে সবকিছু নিয়ে যায় ব্যবসায়ী দেলোয়ার শিকদারের। হেলিপ্যাড গ্যাস ফিল্ড কয় এটারে। এইখানে আমার 4টা কলা গাছ ফালাইয়া পরে মোটরসাইকেল আটকায়া আমার কাছ থেকে 4000 টাকা নিচ্ছে। শুধু রাত নয়, দিনেও অহরহ ঘটছে ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। প্রাইভেট কার এসে ওনার যে আমার মহিলা যাত্রী ছিল গাড়িতে, ব্যাগ টান দেওয়ার পরে যাত্রী সহ পড়ে গেছে, প্লাস আমার গাড়িও উল্টে গেছে। বেশিরভাগ হেকিম চত্বরে, তারপরে যে সামনে আরেকটা চত্বরে, এইটাই এই 2টা চত্বরের আশেপাশে এইসব ঘটনাগুলো ঘটে। 300 ফিটের এই জায়গাটির নাম পিংলান চত্বর। কিছুদিন আগেও ঠিক এই জায়গা থেকে পুলিশ একটি মরদেহের খণ্ডাবিশেষ উদ্ধার করে। এই পুরো পিংলান চত্বরে সিসিটিভি তো নেই, এমন অনেক জায়গা রয়েছে যেখানে নেই ল্যাম্পপোস্টও। এতে প্রায়ই ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড, কিন্তু থাকছে না সেসবের কোনো রেকর্ড। পুরো এই 300 ফিট এলাকায় এমন 7 থেকে 8টি অপরাধের হটস্পট রয়েছে, যেখানে ছিনতাই, ডাকাতি সহ ঘটছে মার্ডারের মতো ঘটনাও। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব এলাকার অপরাধ। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী পূর্বাচলের খিলক্ষেত থানায় গত 1 বছরে মামলা হয়েছে মাত্র 4টি। আর রূপগঞ্জ থানায় এসব ঘটনায় গত 1 বছরের মামলার পরিসংখ্যান পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলছেন, অনেকেই ছিনতাই ডাকাতির শিকার হয়েও আরেক দফা ভোগান্তির ভয়ে থানায় অভিযোগ করতে চান না। থানাত কমপ্লেন করে নাই, চিন্তা করলাম আবার এই ঝামেলা দূর ঝামেলা এই সেই করে আর করে নাই। এমনিতেই আমার ক্ষতি হয়েছে, হ্যাঁ, সবগুলো আমারই ক্ষতি, হ্যাঁ। এবং তারপর আমি আবার দৌড়াইলাম। আলটিমেটলি আমি ওখান থেকে কোনো ধরনের আশা ভরসা পাই না বলে আমার যাওয়া হয় নাই। তবে পুলিশ বলছে, পুরো পূর্বাচল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করায় আগের থেকে কমেছে অপরাধ। সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশ। যদি কেউ কোনো অভিযোগ করেন, থানা পুলিশে গিয়ে তারা সেবা পান নাই, তাহলে সংশ্লিষ্ট ডিসি অফিসগুলো রয়েছে, এমনকি স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনিও মানুষের যে অভিযোগ অনুযোগগুলো শুনছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন। শুধু পূর্বাচল নয়, পুরো রাজধানীতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে, নিরাপদে চলাচল করতে পারবে মানুষ, এমন প্রত্যাশা নগরবাসীর। দাউদ হাসান, মাছরাঙ্গা, নিউজ শো। দিন
পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় এসএমই খাত, কিন্তু কেন? এমন প্রশ্নে সীমিত সুযোগ, বাজারে প্রবেশের জটিলতা, অপর্যাপ্ত অবকাঠামো, প্রযুক্তি আর পণ্য বহুমুখীকরণের অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এইসব সমস্যার সমাধানে নীতি সহায়তার পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। কুটির, ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায়ের আকারের হিসাবে দেশে এমন উদ্যোক্তা রয়েছে 1,18 লাখের মতো, যা পরিচিত সিএমএসএমই নামে। তথ্য বলছে দেশের শিল্প খাতে এদের অবদান প্রায় 90% আর জিডিপিতে 28%। তবে অর্থায়নের সীমিত সুযোগ, অবকাঠামো দুর্বলতা, বিশ্ববাজারে সীমিত প্রবেশাধিকার আর প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকায় রপ্তানিতে সফল হতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। এতদিন কিন্তু আমার ট্যারিফ সুবিধার কারণে আমার একটা বড় ইউএসপি ছিল লো প্রাইস, এবং এখন যখন ট্যারিফ সুবিধাটা থাকবে না, আমার যখন ওই বিভিন্ন কস্টিং ইস্যুসগুলো বেড়ে যাচ্ছে, তো তখন কিন্তু আমার এই যে মেইন ইউএসপি, এই লো কস্ট, সেটা কিন্তু চলে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা পণ্য কীভাবে তৈরি করতে পারি, ডিজাইন কীভাবে ডেভেলপ করতে পারি, রিসার্চে কীভাবে ইনভেস্ট করতে পারি, এবং সেক্ষেত্রে সরকারের যে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টগুলো আছে, এই খাতে যে কোম্পানিগুলো বিনিয়োগ করবে সেখানে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। রপ্তানিতে ব্যর্থতার পেছনে অভ্যন্তরীণ ব্র্যান্ডিং বিষয়ক অজ্ঞতা, দুর্বল বাজার গবেষণা, ডিজিটাল মার্কেটিংয়ের ঘাটতি আর পণ্যের সঠিক অবস্থান তৈরি করতে না পারাও বড় কারণ হিসেবে কাজ করছে বলে উঠে আসে আলোচনায়। এর সাথে জটিল কাস্টমস প্রক্রিয়া, অনলাইন পেমেন্ট প্রতিবন্ধকতা, অস্থির বাণিজ্য নীতি রপ্তানিকে কঠিন করে তুলেছে। এমন অবস্থায় এ খাতের রপ্তানি এগিয়ে নিতে নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এক্সপোর্ট পারপাস পেনিট্রেট করতে গেলে সেই দেশের কালচার, সেই দেশের ডিজাইন, সেই দেশের কালার, সেই দেশের নেক্সট ইয়েটা আসবে সেটা আমি না জানি, আমাদের ক্রাফটসম্যানরা কিন্তু এটা করতে পারবে না। এসএমই পলিসিকে সিএসএমই পলিসি হিসেবে নামকরণ করা উচিত। এতে কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজ ও নীতির আওতায় আসবে, ফলে এ খাতের ফর্মালাইজেশন সহজ হবে। সিএমএসএমই খাতে রপ্তানি বাড়াতে চায় সরকারও। সেজন্য আন্তর্জাতিক বাজার গবেষণা বা মেলায় অংশগ্রহণের জন্য বছরে জামানতবিহীন $3,000 সহজ ঋণ পাবার সুযোগ রাখা হয়েছে উদ্যোক্তাদের জন্য। এ খাতের উদ্যোক্তাদের সুবিধা দিতে চূড়ান্ত করা হয়েছে এসএমই নীতিমালা 2025। আমাদের আছে 22 সালের শিল্পনীতি, এটি আধুনিকরণ করার জন্য আমরা 25 সালের শিল্পনীতি করার জন্য আমরা হাত দিয়েছি। নতুন নতুন যে আইটেমগুলো আছে পৃথিবীর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা চেষ্টা করছি যে এই সিএমএসএমইতে আমরা এই যে নীতিমালাতে এগুলোতে আমরা ঢোকাচ্ছি, এবং অলরেডি এটা ফাইনাল হয়ে গেছে। এসবের পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক লোগো, কাস্টমাইজ পণ্য তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা, নিউজ শো। বর্ষায় পাহাড়ি ঝর্ণাগুলো যেন ফিরে পায় নবরূপ। রাঙামাটিতে অসংখ্য পাহাড়ি ঝর্ণা থাকলেও সুবলং বড় ঝর্ণার বেশ নামডাক। এই ঝর্ণার জলধারা প্রায় 300 ফুট উঁচু পাহাড় থেকে নিচে আছড়ে পড়ে, যা এক অপূর্ব সুরের মূর্ছনায় পর্যটকদের মুগ্ধ রাখে। জেলা রিপোর্টার শঙ্কর হরের তথ্য চিত্রে দেখুন নিউজ শো প্রতিবেদন। উঁচু পাথুরে পাহাড় বেয়ে ধেয়ে আসা দুধ সাদা জলপ্রবাহ নিচে পড়ে তৈরি করছে এক গর্জনময় সৌন্দর্য। পানির ধারার ধাক্কায় খাদের গায়ে ছড়িয়ে পড়ছে শোষ শব্দ, আর তার চারপাশে ভেসে আছে কুয়াশার এক স্বপ্নময় পর্দা। দুলছে একবার সামনে একবার পেছনে। এমনই অপার্থিব দৃশ্য উপভোগ করতে দূরে কোথাও যেতে হয় না। রাঙামাটির সুবলং ঝর্ণাই এখন বর্ষায় এমন মোহময় রূপে সেজেছে। রাঙামাটি শহর থেকে জলপথে মাত্র 1 ঘন্টার পথ। পাহাড়ি রাঙামাটির প্রতিটি কোণে ছড়িয়ে আছে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষায় এখানকার ঝর্ণাগুলো ফিরে পায় নবযৌবন, যার ছাপ থাকে শরতের শেষ পর্যন্ত। তেমনই এক রূপে সেজেছে বড়কল উপজেলার শিলারডাক এলাকায় অবস্থিত সুবলং বড় ঝর্ণা। এর অপরূপ সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমী পর্যটকদের। খুব ভালো লাগছে, দুই পাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে আমরা বোট নিয়ে নৌকা নিয়ে আসছি। মানুষের কাছে শুনছিলাম যে জায়গাটা যে সুন্দর, তা নিজে চোখে দেখে এখন ভালো লাগছে। পাহাড় দেখার একটা ইচ্ছা জাগলো, তো সেই ক্ষেত্রে আমরা পাহাড় দেখতে আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রায় 300 ফুট উঁচু পাহাড় থেকে ঝর্ণার জলধারা আছড়ে পড়ে নিচে, আর তার সুরেলা গর্জন মুগ্ধ করে রাখে পর্যটকদের। প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই অপার সৌন্দর্য উপভোগে। কয়েক দশকে সুবলং ঝর্ণা দেশি বিদেশি পর্যটকদের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
শুধু বড় ঝর্ণাই নয়, পাশের ছোট ঝর্ণাটিও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। এর স্নিগ্ধ জলধারায় ভিজে অনেকেই যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে যান। ঝর্ণার নির্মল পানি ছুঁয়ে যায় হৃদয়, এনে দেয় এক ভিন্ন অনুভূতি। বড়কল উপজেলায় ছোট বড় আরও 8টি ঝর্ণা রয়েছে, যেগুলোর সৌন্দর্য দর্শনার্থীদের মন ভরিয়ে দেয়। ঝর্ণা তো বলতে মানে আল্লাহর অপরূপ সৃষ্টি, অনেক সুন্দর, অসাধারণ, মানে যা বলার বাইরে। বলে প্রকাশ করা যাবে না, কারণ রাঙ্গামাটি আসার পরে সবচেয়ে ভালো লাগছে আমার এই ঝর্ণাটা। ঝর্ণা ছাড়াও এই নৌ রুটের সৌন্দর্য খুবই চমৎকার জানিয়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এসপি। রাঙ্গামাটি শহর থেকে সুবলন পর্যন্ত যেতে যেতে কাপ্তাই লেকের দুধারের যে সৌন্দর্য এবং লেকের যে সৌন্দর্য, এটা কিন্তু সবাই উপভোগ করে। তো এটা বিবেচনা করে আমরা এই রুটে আমাদের যে কান্ট্রি বোট, স্পিড বোট যেগুলো আমরা টহল দিই, সেগুলো আমরা সার্বক্ষণিক রেডি রাখি এবং আমরা টহল দিই। প্রতি বছর পাহাড়ে এসব ঝর্ণা দেখতে লক্ষাধিক পর্যটক রাঙামাটি ভ্রমণ করেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। ব্রিটেনের বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তাদের উৎপাদন বন্ধের সময়সীমা 1 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। সম্প্রতি সাইবার হামলার শিকার হওয়ায় আইটি নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। আর উৎপাদন ব্যাহত হয় বিপুল পরিমাণ অর্থ লোকসান হচ্ছে JLR এর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাগুয়ার ল্যান্ড রোভার ব্রিটেনের বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান। সেপ্টেম্বর মাসের শুরুতে সাইবার হামলার শিকার হয় প্রতিষ্ঠানটি। হামলার কারণে আইটি নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয় JLR। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মারাত্মক ক্ষতির মুখে পড়ে ছোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এমন অবস্থায় আবারও কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়েছে জাগুয়ার 1 অক্টোবর পর্যন্ত। ভারতের টাটা মোটরসের মালিকানাধীন বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই জাগুয়ার ল্যান্ড রোভার। ব্রিটেনে এর 3টি কারখানা রয়েছে। এগুলো প্রতিদিন প্রায় 1000 গাড়ি উৎপাদন করে থাকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলার কারণে প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে লোকসান গুনছে $68 মিলিয়ন। এছাড়াও উৎপাদন বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির 33,000 কর্মীর অনেককেই বাসায় থাকতে বলা হয়েছে। তবে শুধু JLR-ই নয়, কারখানা বন্ধের পরোক্ষ প্রভাব পড়ছে উৎপাদন কেন্দ্রের কাছাকাছি ক্যাফে এবং JLR-এর সাথে কাজ করে এমন পরিবহন সংস্থাগুলোতেও। স্লোভাকিয়া এবং চীনে JLR-এর বৃহৎ কারখানা রয়েছে। এছাড়াও ভারতে একটি ছোট কারখানা আছে। এসব কারখানাতেও বন্ধের প্রভাব পড়ছে। এদিকে উৎপাদন স্থগিত হওয়ার পর সরকার জাগুয়ার ল্যান্ড রোভারের সরবরাহকারীদের কাছ থেকে যন্ত্রাংশ কেনা শুরু করার কথা বিবেচনা করছে, যাতে মারাত্মক সাইবার আক্রমণের প্রভাব থেকে ছোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায়। বিশ্লেষকরা বলছেন, সরকার যদি হস্তক্ষেপ করে তবে জাগুয়ারই হবে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান যারা সাইবার হামলার শিকার হয়ে ক্ষতিপূরণ পেতে যাচ্ছে। আমিনাল দুসি, মাছরাঙা নিউজ শো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের হয় তার হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি ভারতের ক্রিকেটাররা। ট্রফি ছাড়াই শিরোপা উৎসব করেছে ভারত ক্রিকেট দল। দল হয়েছে চ্যাম্পিয়ন, কিন্তু শিরোপা উৎসব করেছে ট্রফি ছাড়া। এমন ছবি দেখা গেছে এশিয়া কাপ ক্রিকেটে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত ও পাকিস্তান সব জায়গাতেই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার প্রভাব অন্যান্য খেলায় যেমন তেমন ক্রিকেটে প্রকট। এই বৈরিতার প্রভাব এবার বেশ ভালোভাবে দেখা গেছে এশিয়া কাপে। ফাইনালে এবার পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ শেষের পর যখন পুরস্কার দেওয়ার সময় আসলো, তখন শুরু হয় নাটক। বিভিন্ন পুরস্কার অন্যান্য অতিথিদের হাত থেকে নেয় ক্রিকেটাররা, কিন্তু যখন চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার সময় তখন ভারত আর পুরস্কার বিতরণী মঞ্চের দিকে যায়নি, কারণ এসিসি চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভি। ভারত আগেই অবশ্য ঘোষণা দিয়েছিল চ্যাম্পিয়ন হলে তারা মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। সেই ঘোষণায় তারা ধরে রাখল। মঞ্চ থেকে অতিথিরা চলে যাওয়ার পর ক্রিকেটাররা নিজেরাই করল শিরোপা উৎসব। এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলও হয়েছে বেশ।
এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে সেই ম্যাচ জেতার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা দেখায়নি ভারত। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে, তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতের ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে। এরপর ফাইনাল শেষে হলো চূড়ান্ত নাটক। শাকির রুবেন, মাছরাঙা নিউজ শো।